আসলে মব আর কোনটা আসলে সিচুয়েশনাল, এটার পার্থক্যটুকু আমরা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে ধরেন বিপ্লব আর বিদ্রোহের মধ্যে যতটুকু পার্থক্য ততটুকুই। আচ্ছা, ধরেন মানে 1875 সালে এই 1857 সালে সিপাহী বিপ্লব না বিদ্রোহ হয়েছে, সৈনিকদের দিকে যদি তাকান তারা এটাকে বিপ্লব, যে তারা ব্রিটিশ ফিরিঙ্গিদের বিপক্ষে তারা রুখে দাঁড়াইছে, এটা আমাদের কাছে বিপ্লব ছিল। অন দ্য আদার হ্যান্ড যারা ফিরিঙ্গি ছিলেন, ইংরেজ ছিলেন, তাদের কাছে ছিল এটা একটা বিদ্রোহ, যে সৈনিকরা তাদের কথা মানছে না, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। মানে একই ঘটনা দুই দিক থেকে যেভাবে দেখা যায় আর কি। একটা আলাপ, যে আলাপটা এনসিপির দিকে আঙ্গুল তুলে বলা হয় যে সরকারের সমর্থনে এই পার্টিটা গড়ে উঠতেছে, এটা কিংস পার্টি। তো এনসিপি আসলে কিংস পার্টি হওয়ার কোনো কারণ নাই। কিংস পার্টির একটা বড় বিষয় হচ্ছে, বা ওই যে উপদেশটা ভুল করে স্লিপ অফ টাং আপনি বললেন যে সরকারি দল, আমাদের যে বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ডের সরকারি দলের কিছু লক্ষণ থাকে, সেটা কি জিনিস, যে টেম্পো স্ট্যান্ডার্ড চাঁদারা কে যা পায়, ফুটপাতের যে চাঁদাগুলো কে পায়, বিভিন্ন হাট বাজার এইটার ইজারা কে নেয়, বিভিন্ন কিছু কে কত করে। হ্যাঁ, তো আপনি দেখেন যে আপনি বাংলাদেশে ঢাকা শহরে দেখি আমরা, আপনি একটা টেম্পো স্ট্যান্ড পাবেন না যে এনসিপি সেটার আসলে ইজারদার। বাইনারির বাইরে পডকাস্ট সিরিজে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সর্দার আমিনুল ইসলাম সাগর ভাই। সাগর ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকেও শুভেচ্ছা আজকের এই পডকাস্ট আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে তো আমাদের দীর্ঘদিনের আলাপ, আজকে আমরা আসলে একটা ইনফর্মাল আলাপই করবো ভাই, একদম ঘরোয়াভাবেই আপনার সাথে কথা বলতে চাই আর কি। তো শুরুতেই আমরা আসলে একটু জুলাইয়ে ফিরে যেতে চাই, যেহেতু একটা বছর পূর্ণ হইলো জুলাই অভ্যুত্থানের। আমরাও এই পডকাস্ট সিরিজটাকে জুলাইকে কেন্দ্র করেই আসলে সাজাইছি আর কি। আপনিও বিভিন্ন সময়ে জুলাইয়ের আগেও বলছেন এই কথা, জুলাইয়ের পরে তো এটা অবিসম্ভাবী হয়ে উঠছে যে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা পয়েন্ট এসে দাঁড়াইছিল যে জুলাইটা অবিসম্ভাবী হয়ে উঠছিল। কেন, মানে জুলাই ঘটনাটা কেন ঘটলো, এটা একটু মূল্যায়নটা শুনবো। এটা আসলে ধরেন এই বাঙালির, আমাদের যে বাঙালি, আমাদের আসলে এটা খুব অমোঘ নিয়তি, বারবারই আমাদের জীবনে জুলাই নেমে আসে আর কি, একটা নির্দিষ্ট সময় পর পর। তাজউদ্দিন আহমেদও শেখ মুজিবকে একই কথা বলছিলেন যে মুজিব ভাই, আপনি তো আমাদের পেছনে ফেরার বাঁচার রাস্তা রাখলেন না। অর্থাৎ 24শে জানুয়ারি 1975 সালে সে যখন বাকশাল গঠন করলো, সকল রাজনৈতিক দল মতকে যখন নিষিদ্ধ করে ফেলানো হলো, তখন আসলে আর একটা জুলাই ঘটনা তখন খুব অবসম্ভাবী হয়ে উঠছিল আর কি। তো এই জুলাই আমরা 75-এর আগেও পাইছি, এবং সেটা কন্টিনিউ, যেটা 24 সালে জুলাই হয়েছে সেটা আরেকটা কন্টিনিউয়াস প্রসেসই মাত্র। শেখ হাসিনা ধরেন একের পর এক ভিন্ন মতকে দমন এবং নির্বাচনে কারচুপি। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশ যে তৈরি হয়েছে তার মূল কারণ কিন্তু হলো 1970 সালের 7ই ডিসেম্বর যেটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে কারচুপির ফল। তো সেই কারচুপি পাকিস্তানিরা একবার করে পার পায় নাই, কিন্তু শেখ হাসিনা বারবার 2014, 18, 24 তিনবার করে ফেলছে। তো ফলে এই জুলাইটা আসলে খুব অবসম্ভাবী হয়ে উঠছিল আর কি, এবং সেই অবসম্ভাবীর ফলে একদম এদেশের প্রান্তিক জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে যারা আছেন প্রত্যেকের মতো করে অংশগ্রহণ করেছে আর কি, যার যেভাবে সামর্থ্য। আপনি নিজে তো দীর্ঘদিন একটা নির্দিষ্ট পলিটিক্যাল ওরিয়েন্টেশনের সাথে ছিলেন, কিন্তু আপনি জুলাইয়ের পরে যখন একটা নতুন ছাত্র সংগঠন তৈরি হইলো, জুলাইয়ের পরে যখন নতুন একটা সংগঠন তৈরি হইলো এনসিপি, আপনি এনসিপির সাথে যুক্ত হলেন। কেন এনসিপি? প্রথমে আমি বুঝতে যাবো এনসিপি দল হিসেবে কেন একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে আপনি মনে করলেন, আপনি আপনার দীর্ঘদিনের পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডকে রেখে এসে কেন এনসিপিতে যোগ দিলেন? দুইটা একসাথে করে একটু বুঝান। দুইটা কোশ্চেনই আসলে প্যারালাল। যে ধরেন আমি কেন জয়েন করলাম, তার মানে হয়েছে যে পুরোনোটা থেকেই আসলে আমি আপগ্রেড হইলাম আর কি। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এটা আমার একটা পারিবারিক লিগ্যাসি। আমার বাবাও ছাত্র দল করছেন, শ্রমিক দল করছেন, আমার অন্যান্য ভাইরাও ছাত্র দলের সাথে যুক্ত ছিলেন। সর্বশেষ আমার ছোট ভাই গত 13ই মে মারা গেছেন, সেও ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো জাতীয়তাবাদী রাজনীতির ব্যাপারটা এরকমই যে বিএনপি হলো গিয়ে আপনার 1906 সালে যে সলিমুল্লাহ সাহেব, নবাব সলিমুল্লাহ, ঢাকার নবাব, উনি যে মুসলিম লীগ তৈরি করছিলেন, অর্থাৎ মুসলিম জাতিসত্তা এবং পূর্ববঙ্গের নিপীড়িত জনগণকে যে আপহোল্ড করে যে রাজনৈতিক দলটা, সেই দলটাই পরবর্তীতে ন্যাপ, এবং ন্যাপ যখন তৎকালীন সময় শেখ মুজিবুর রহমানের উত্থানের কারণে আর সে ফাংশন করতে পারে না, এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোও, ন্যাপের বাইরেও সে সময় আপনার কমরেড হক তোহা ভাইয়ের কথা যদি আমরা বলি, কিংবা
বিভিন্ন মুসলিম বেসড যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের যখন উত্থান বা সক্রিয়তা যখন বন্ধ হয়ে যায় শেখ মুজিবুর রহমান উত্থানের কারণে, তখন এইসব জিনিসগুলো আবার একটা একত্রিত হয়। একত্রিত হয়ে মূলত জিয়াউর রহমানের নেতৃত্বে তারা বিএনপি তৈরি করে আর কি। তো জাস্ট লাইক এখানেও তাই আর কি, যে শেখ হাসিনার উত্থানের কারণে, শেখ হাসিনার একত্বের শাসনের কারণে বা তার ফ্যাসিবাদী শাসনের কারণে অনেকগুলো রাজনৈতিক দল আর ঠিক মতন রোল প্লে করতে পারছিল না আর কি। তো ফলে এই সমস্ত যারা রোল প্লে করতে পারছিল না তাদেরই অনুজ অংশ বা তাদেরই উত্তরাধিকার অংশ এরা মিলেই মূলত এই জুলাই বিপ্লবটা ঘটায়। তো যখন এই জুলাই বিপ্লবটা ঘটে যায় তখন আমি মনে করলাম যে হ্যাঁ, এটা সেই শক্তি যেটা আমার বাবা 80 দশকে পাবনা এডওয়ার্ড কলেজে ধারণ করছেন, কিংবা এটা সেই শক্তি যেটা ওই ন্যাপ ছেড়ে এসে আমাদের মশিউর রহমান যিনি ম্যাজিক ম্যান জাদু মিয়া উনি যখন বুঝতে পারলেন যে একটা শক্তি তৈরি হয়েছে আমার এখানে যুক্ত হওয়া দরকার। হ্যাঁ, তো এটাই সেই ইতিহাসের একটা অমুক কল, যে এখানে একটা তারুণ্যের শক্তি এবং এটা একটা ভবিষ্যৎ শক্তি তৈরি হয়েছে, আমার যেটুকু সীমিত সামর্থ্য আমি এখানে যুক্ত করি আর কি, যেন এই শক্তিটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। যে কোনো আসলে মূলত এনসিপিতে যুক্ত হবো। কিন্তু ভাই এনসিপি একদম শুরুতেই যে আশা আকাঙ্ক্ষাটা নিয়ে ছিল, আমাদের এখনকার যে আমরা যদি বলি যে কি বলবো এটাকে প্রোগ্রেসিভ পেরিফেরিতে এনসিপি সম্পর্কে কিছু আলাপ আছে, আমরা তো এটা নিয়ে কয়েকটা পার্টি আলাপ করব। প্রথমের একটা আলাপই হচ্ছে যে এনসিপি মানেই বুঝি জামাত, এনসিপি বুঝি ধর্মবাদী গোষ্ঠীর একদম পকেটে ঢুকে গেছে, বা ভিতর থেকে তারাই বুঝি চালাচ্ছে। এই ধরনের সমালোচনা নিশ্চয়ই আপনিও শুনে থাকেন, এইটাকে কি 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 বলবেন এই সম্পর্কে? ধরেন এখানে মানে আমি আবার বারবার আমার মানে বিএনপিকে টেনে আনছি বা জিয়াউর রহমানকে টেনে আনছি, মানে মূলত ওরিয়েন্টেশন যেহেতু সেখানেই, আমি সেটা দিয়ে একটা উদাহরণ দিলেই আমরা আজকের এনসিপির গ্রুমিংটা আমরা পরিষ্কার বোঝা যাবে। জিয়াউর রহমান যখন 76, 77 বা 78, 80 সালগুলোতে যখন বিএনপি ঘুরে উঠতেছিল, দেখবেন যে আপনি সে সময় অনেক মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এই দলটা করছে। আবার একই সাথে অনেক অমুক্তিযোদ্ধা, অনেক রাজাকার, অনেক নানানভাবে যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করছে তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আপনি জিয়াউর আহমেদকে মানে চেনেন, ইতিহাসে লেখা আছে তার নাম। সে এয়ারভাইস মার্শাল ছিলেন, সম্ভবত উনি জার্মানিতে ছিলেন। জিয়াউর রহমান উত্থানের পরে উনি কিন্তু আসলেন। তো আসার পরে উনি কী করছেন, যে বাংলাদেশটাকে 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে উনি একটা বিশাল ইসলামী জালসা আয়োজন করছিলেন এবং সেখান থেকে বাংলাদেশকে একটা ইসলামিক রিপাবলিকে পরিণত করার একটা ঘোষণাও দিয়েছিলেন। তো জিয়াউর রহমান সেটাকে আগাতে দেয় নাই। ফলে জিয়া তো আপকে আবার জোর করে মানে জার্মানি পাঠায় দেওয়া হয়েছে না, এটা আপনার কাজ না। অর্থাৎ একটা রাজনৈতিক দল যখন তৈরি হয় তখন নানান ধরনের দল মত লোকজন এসে এখানে যুক্ত হয়। জাস্ট এনসিপিও তাই। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়, লড়াই শুরু হয়, সেই লড়াইতে দেখবেন যে এখানে নানান মুখ, নানান মত, নানান পথের লোকজন এসে যুক্ত হয়েছিল আর কি। এবং প্রত্যেকেরই মঞ্জিল মকসুদ ছিল একটাই, যে হাসিনার পতন, ফ্যাসিবাদের পতন, খুনি হাসিনার ধ্বংস। এটা আপনার যারা প্রগতিশীল রাজনীতি করে তারা চেয়েছে, যারা বুর্জুয়া রাজনীতি করে তারা চেয়েছেন, যারা শরিয়া ভিত্তিক রাজনীতি দল করে তারা চেয়েছেন, আবার একদম যারা রাজনীতি কিছুই বোঝে না, যারা খেটে খাওয়া মানুষ, তারাও এটাকে চেয়েছেন আর কি। তো ফলে সকল কণ্ঠস্বরই আসলে এক হয়ে গেছে আর কি, স্লোগানগুলো সব এক হয়ে গেছে আর কি। তো আফটার জুলাই যখন এনসিপি যখন সে মাঠে পারফর্ম করা শুরু করে যে পলিটিক্যাল অর্গানাইজেশন হিসাবে, তখন দেখা গেছে যে আপনার ওই যে সুরগুলো আপনি যে জামাত ইসলাম বললেন না, চাওয়া পাওয়াগুলো প্রায় কাছাকাছি আর কি। যেমন এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, 5ই আগস্টের পরে 5ই ফেব্রুয়ারি যেদিন 32 নম্বর ভাঙ্গা হইলো আর কি। তো 32 নম্বর ভাঙ্গা কেন হয়েছে, এটাকে অনেকে যারা সমর্থন দিচ্ছে এক একজন এক একভাবে দেয়। ধরেন আমি একজন পলিটিক্যাল পার্সন, আমি আমার জায়গা থেকে মনে করি যে 5 আগস্টের পরেও শেখ হাসিনার যে দমভক্তি এবং আওয়ামী লীগের নানান পর্যায়ের লোকজনের যে একটা মানে স্বতন্ত্র প্রদর্শন, তারা 2000-এর মতন মানুষজনকে মেরে ফেলছেন, কয়েক হাজার, প্রায় সংখ্যাটা 30,000 উপরে হবে, এবং এখনও মারা যাচ্ছে, এখনও আহত নিহত হচ্ছে না, বের হচ্ছে আর কি। তো কোনো রকম অনুশোচনা নাই, বরঞ্চ তাদের দমভক্তি, তাদের স্বতন্ত্র দেখাই যাচ্ছিল আর কি। তো ফলে এটাকে একটা ঠেকানোর জন্য বা এটা বিপ্লব পরবর্তী সময় হয়তো 5 ফেব্রুয়ারি একটা অনিবার্য হয়ে উঠছিল, এটা রাজনৈতিক কারণে আমি দেখি। একইভাবে আমি কবি শোয়েব মাহমুদ, আমাদের পরিচিত মানুষ, আমি একদিন তার সাথে আলাপ চাইতে যাচ্ছিলাম, তিনিও সমর্থন করেন। কী কারণে নি 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বর ভাঙ্গা কেন? তার বক্তব্য হলো, যেখানে দেখেন রোকেয়া প্রাচীরা বা বিভিন্ন কালচারাল আইকনরা সেখানে যাচ্ছিলেন, সেখানে এক ধরনের সেটাকে একটা পূজার ব্যাপার হয়ে তারা করছিলেন আর কি, এই ভাঙ্গা বাড়িটা আর কি। দেখা যেত যে এটা হয়তো 2, 4, 5 বছর পরে বা 10 বছর পরে এটি একটা পূজনীয় জায়গা হয়ে দাঁড়াইতো আর কি। তো এটাকে তারা দিতে চান না। ফ্যাসিবাদের পরে, আফটার ফ্যাসিবাদ,
এই ধরনের একটা পূজার জায়গা দাঁড়াক, এটা তারা চাচ্ছিলেন না। তারা চাচ্ছিলেন হলো তাদের একটা কালচারাল জায়গা থেকে। ঠিক একইভাবে এখানে অনেক ইসলামিস্ট, অনেক জামাতের লোকজন এই শেখ মুজিবের বাড়ি ভাঙার পিছনে যুক্ত ছিলেন। তাদের চাওয়া গিয়েছিল, তাদের কিন্তু দূরে কোনটা না। তারা শেখ মুজিবকে ঘৃণা করে, বা শেখ মুজিব বা বাঙালি জাতীয়তাবাদকে তাদের ঘৃণা করে, ফলে জিনিসটা ভেঙে দাও। তো দেখেন আমাদের তিনজনের কিন্তু তিনটা আলাদা আলাদা উদ্দেশ্য আছে। পথ তো এক, কিন্তু উদ্দেশ্য আলাদা। তো এনসিপিতে যারা যুক্ত হয়েছে, এখানে আপনার নানান মতের লোক আছে, এক ধরনের বিষয় আছে। জামাতের সাথে আমাদের অনেকগুলো বক্তব্য মিলে যায়, যেমন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, অন্তত পক্ষে যেন তাদের বিচার হয়, সংস্কার হয়। তো ফলে আমাদের সাথে তাদের টোনগুলো মেলে। কিন্তু যখন আবার আমরা মূল রাজনীতি ফিরে যাই, শাসন ক্ষমতায় ফিরে যাই, তখন আবার দেখবেন যে বিষয়গুলো আলাদা হয়ে যায়। তো ফলে নাগরিক পার্টি হওয়ার আগের যে সংগঠন নাগরিক কমিটি, সেই কমিটিতেও শিবির করা অসংখ্য ছেলেপেলে যুক্ত ছিল আর কি। শিবিরকে আমি আবার দুইভাবে দেখি আর কি। আমাদের আশেপাশে যত শিবির আছে আর কি, আমি দেখি একটা শিবির হচ্ছে যে তারা দল থেকে খারিজ হয়ে আসছে, তারা দল করে না, অর্থাৎ জামাত ইসলাম বা শিবির করে না, কিন্তু তারা এখনো তাদের মওদুদিবাদ দিয়ে তারা এখন আবৃষ্ট। আর আরেকটা আছে যে তারা দলও করে না এবং মওদুদিবাদকেও তারা পরিত্যাগ করছে তাদের রাজনৈতিক বা মতবাদ হিসাবে, সেখান থেকে তারা বের হয়ে আসছে আর কি। তো যারা আপনার শিবির থেকে বের হয়ে আসছে কিন্তু মওদুদিবাদকে অন করে এখনো, তারাও নাগরিক কমিটিতে যুক্ত ছিলেন, কিন্তু কিছুদিন পরে দেখা গেছে যে নানান ইস্যুতে, নানান ইকুয়েশনে তাদের সাথে মিলছে না। তো ফলে তারা কী করলেন, তারা সেখান থেকে ইস্তফা দিলেন, তারা একটা সংগঠিত হয়ে একটা আলাদা সংগঠন করলেন। তো ফলে এই মুহূর্তে দেখবেন যে আমাদের নাগরিক পার্টি, এই পার্টিতে আসলে জামাত বা শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে কোনো আসলে স্টেক তেমন নাই। এই যে আমরা সারা দেশব্যাপী একটা চমৎকার প্রোগ্রাম হচ্ছে রোড মার্চ, যেটা সম্ভবত মানে 1 মাস ব্যাপী রোড মার্চ, এটা সম্ভবত বাংলাদেশ হিস্ট্রিতেই ফার্স্ট। এত মানে লম্বা সময় ধরে এত ব্যাপক সাড়া পাচ্ছে আর কি। অদ্ভুত বিষয়, এই ফুল রোড মার্চের যে মানে মূল যে কোঅর্ডিনেট করতেছে, সে কিন্তু অনিক রায়। সে একটা লেফটিস্ট পার্টি থেকে উঠে আসে, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল আর কি। সে কিন্তু এখানে মূল কোঅর্ডিনেটর, এবং আরো যারাও যুক্ত আছে তারাও কিন্তু কেউই এরকম কোনো মানে আদর্শগত কোনো জায়গায় রাজনীতি করে আসে নাই। তো ফলে ওই জামাতের সাথে আমাদের যে অ্যালাইন লেস্টার, সেটা ছিল আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে প্রতিহত করার জায়গাতেই এক। এখন যতদিন যাবে, আমরা যত বিচারের আলাপ তুলবো, সংস্কারের আলাপ তুলবো, আমরা যত বেশি রাজনীতির আলাপ তুলবো, দেশ কিভাবে আগাবে, তবে দেখা যাবে যে আমাদের সাথে অন্যান্য দলগুলোর এবং অবশ্যই জামাত ইসলামের পার্থক্যগুলো বোঝা শুরু হয়ে যাবে। এই প্রশ্নে, এই যে বিচারের প্রশ্নটা বললে না, এখান থেকে একটু একটা টান দেই, সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রের প্রশ্নে এনসিপির থেকে সক্রিয় আর কেউ নাই যারা এই দাবিটা করে। এইখানে আবার আরো একটা প্রশ্ন আসে, যেটা একটু করে আপনি ছুঁয়ে গেছেন, যে ধরেন এই যে 32 নম্বরের হামলার ঘটনা যেমন ঘটলো, আবার দেখলাম আমরা এই যে সিএসি কে যেভাবে ধরা হইলো, মালা পরানো হইলো, আমরা দেশে অনেকগুলো ঘটনা দেখতেছি যেটাকে মব বলা হচ্ছে। আবার অনেকগুলো ঘটনাকে দেখলে মনে হয় যে কি এটা তো অবিসম্ভাবী ছিল একটা অভ্যুত্থানের পরে। তো এই দুইটাকে পৃথক করা কিভাবে, মানে কোনটা আসলে মব আর কোনটা আসলে সিচুয়েশনাল, এটা পার্থক্যটুকু আমরা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে ধরেন বিপ্লব আর বিদ্রোহের মধ্যে যতটুকু পার্থক্য ততটুকুই। আচ্ছা, ধরেন মানে 1875 সালে, এই 1857 সালে সিপাহী বিপ্লব না বিদ্রোহ হয়েছে, সৈনিকদের দিকে যদি তাকান, তারা এটাকে বিপ্লব, যে তারা ব্রিটিশ ফিরিঙ্গিদের বিপক্ষে তারা রুখে দাঁড়াইছে, এটা আমাদের কাছে বিপ্লব ছিল। অন দ্য আদার হ্যান্ড, যারা ফিরিঙ্গি ছিলেন, ইংরেজ ছিলেন, তাদের কাছে ছিল এটা একটা বিদ্রোহ, যে সৈনিকরা তাদের কথা মানছে না, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। মানে একই ঘটনা দুই দিক থেকে যেভাবে দেখা যায় আর কি। তো এটাকে মব বলছে, মানে মব শব্দটা সম্ভবত আমরা প্রথম পড়তাম হলো গিয়ে আপনার ওয়েস্টার্ন বইগুলোতে আর কি, ছোটোবেলায় যখন না দেখছি যে সেখানে মব লিঞ্চিং বলে শব্দ হইতো আর কি, যে কোনো একজন আউটল যে খুন টুন করে, ব্যাংক ট্যাঙ্ক ডাকাত করে, তাকে ধরে নিয়ে এসে স্থানীয়ভাবে একটা জুরি বোর্ড বসে একটা ফাঁসি টাসি দিয়ে দেওয়া বা কোনো একটা মানে সাজা দিয়ে দেওয়া আর কি, মব লিঞ্চিং তারা বলতেন আর কি। সেই শব্দটা আমরা তখন প্রথম পাই আর কি। তো এখন দেখেন আজকে আগস্টের মানে জুলাই আগস্টের পর আরেকটা বছর পার হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা একটা কথা বারবার বলতেন, যে আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে 1 লাখ লোক মারা পড়বে, রক্তের গঙ্গা বয়ে যাবে, এই একটা কথা বলে বসতেন। কারণ তিনি জানতেন যে আসলে তারা যে ধরনের অপকর্ম করতেছে এটা খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট আমি 2013 সালে একবার জেল কাটলাম। তো 13 সালে যখন জেল কাটি, আমি কাশিমপুর কারাগারে ছিলাম। তো সেই কারাগারে আমি বিডিআর সেনা সদস্যদের আমি সংস্পর্শে ছিলাম আর কি অনেকদিন।
যারা 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে বিদ্রোহটা ঘটে আর কি। তো সেখানে বিডিআরদের ভিতরে আমি যে ধরনের মানে শেখ হাসিনার প্রতি প্রতিশোধমূলক অ্যাটিটিউড দেখছি, যে পরিমাণে জিজ্ঞাসা দেখছি আমি, মানে এটা আমি নিজে ভয় পেতাম যে এদেরকে যদি কোনোভাবে মানে বের হয়ে আসতে পারে তো শেখ হাসিনার আসলে তার বাবার পরিণতির বাইরে কিছু মানে সুযোগই নাই। এই পরিমাণে জিজ্ঞাসা আমি বিডিআরদের মধ্যে দেখে আসছি আর কি। তো এই যে জিজ্ঞাসা, এটা আমি জিজ্ঞাসা শব্দ বারবার বলছি, বাট আপনি যদি তার কাছে দেখেন, তার সাথে মেশেন, সে কিন্তু জিজ্ঞাসা না, সে মনে করবে যে আমি একটা প্রতিশোধ নিলাম বা আমি একটা আমার উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। তো ফলে মব এবং ইতিহাসের একটা মানে অনিবার্যতা, এটা আসলে খুব মানে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার যে আপনি কিভাবে দেখবেন। সেইখান থেকেই আসতেছে যে কি এই যে ধরেন জুলাই ঘোষণাপত্র, এইটার প্রয়োজনীয়তা কি এই মুহূর্তে? জুলাই ঘোষণাপত্র মানে খুব উদাহরণ যদি আমরা দেই, মানে আমি যেটাকে কোনোভাবে সমর্থন করি না সেটা হচ্ছে যে কর্নেল ফারুক বা রশিদের যে বিপ্লব বা বিদ্রোহটা 1975 সালের 15ই আগস্ট, যে তারা সরাসরি আর্মস স্ট্রাগল করে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে আক্রমণ করে এবং মেরে ফেলানো আর কি। তো এটা তাদের কাছে এক ধরনের বিপ্লব ছিল। আমি বিপ্লবের পক্ষে আমি যাচ্ছি, মানে আমি সেটা পক্ষে বিপক্ষে কিছু বলছি, আমি জাস্ট একটা উদাহরণ টানার জন্য আজকে জুলাই বিপ্লবের সনদটা কি। কিন্তু দেখেন যে তারা বিপ্লবটা করলেন, বিপ্লবের বেনিফিশিয়ারি কিন্তু 1975 থেকে মোটামুটি 2008 সাল পর্যন্ত সকল সরকারই মোটামুটি এক ধরনের বেনিফিশিয়ারি, যে সরকারি যেভাবে আসুক আর কি। কিন্তু ওই যে যারা এই ঘটনাটা ঘটাইলেন তাদের পরিণতি কি এবং তাদের পরবর্তী বংশধরের পরিণতি কি, খুবই করুণ। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, ডালিম বা আরও এক্সপাইজেড যারা যারা ছিলেন না, তারা তো ধ্বংস হয়েছেই, তাদের পরবর্তী প্রজন্ম এবং তাঁতিপতিদের অবস্থা খুবই খারাপ, মানে খুবই মানে লিটারেলি খুব খারাপ একটা অবস্থা আর কি। তো সেটার আলোকে যদি আমরা বলি, দেখেন 24-এর গণঅভ্যুত্থানের টোটালি ডিফারেন্স। কর্নেল ফারুক রশিদরা অস্ত্র হাতে বিপ্লব করতে গেছিলেন, আর এখানে আমরা অস্ত্র ছাড়া, আমরা বরঞ্চ ভিকটিম। যে আমার আশেপাশেও অনেকে মারা গেছে, আপনার পরিচিত মারা গেছে, না আমরা ভিকটিম, কিন্তু আমরা খালি হাতে, আমরা কোনো ভায়োলেন্স করে নেই। কিন্তু এটা তো সত্য যে আমরা একটা বিপ্লব ঘটাইছি, এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের নানান পর্যায়ের লোকজনটার প্রতিদিনই এখনো হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন আর কি, যে দেশে আসলে দেখে নেবো। তারা গণশত্রু বলে তারা বিভিন্ন রকম প্ল্যাকার্ড, বিভিন্ন ফটো কার্ড দিচ্ছেন না। ইভেন আমরা 13ই এপ্রিল পয়লা বৈশাখের আগের দিন রাত মানে চারুকলার মতো একটা মানে নিশ্চিদ্ধ নিরাপত্তা জায়গায় এসে দেখলাম যে মোটিভ, শেখ হাসিনার মোটিভ যেটা ছিলেন সেটাকে পুরাই দিলেন। অর্থাৎ তারা এখনো শক্তিশালী, তারা এখন চাইলেও আপনার যে কোনো কিছু করে ফেলতে পারে আর কি। তো ফলে জুলাই সনদটা হয়েছে কি ধরনের এক ধরনের এই বিপ্লবীদের এক ধরনের মানে রক্ষা কবচ। এটা যদি না হয় তাহলে দেখা যাবে যে এই যে যারা আজকে একটা বিপ্লব এনে দিচ্ছে, যারা আসলে মানুষকে একটা দীর্ঘ সময় ধরে 2000 আমি 8টা না বলি, আমরা 14 থেকে যদি ধরি আর কি, 14 থেকে 24 যে 10 বছরের যে একটা মানে অমানবিক নির্যাতন থেকে দেশবাসীকে মুক্তি দিছে, দেখা গেছে যে তারাই হয়তো তারা এবং তাদের পরবর্তী বংশধররা দেখা গেছে একদম একটা বাঘের খাঁচার মধ্যে পড়ার মতো অবস্থা হবে আর কি। তো ফলে জুলাই সনদটা এটা আমাদের, আমি খুবই দুঃখিত সালাউদ্দিন ভাইকে এখানে টেনে নিয়ে আসার জন্য। সালাউদ্দিন ভাই নানান সময় বলেন যেটার উনি প্রয়োজনীয়তা দেখেন না, কিন্তু সালাউদ্দিন ভাই উনি যদি নিজেই বিপ্লবের একটা পার্ট হইতেন, জাস্ট লাইক নাহিদ, আসিফ বা আরও যারা আছেন, ইভেন আমি যেটুকু অংশ নিয়েছি, আমার অংশ বেশ কম, আমি তো মানে আনুষ্ঠানিকভাবে না, আমি যখন দেখলাম যে শেখ হাসিনার পতনের ডাক আসছে, ফ্যাসিবাদ পতনের ডাক আসছে, আমি আমার জায়গা থেকে মিরপুরে নেমে পড়ছি। সেই সময় আপনার সাথে আমার বেশ কয়েকবারই দেখা হয়েছে মিরপুরের সেই আন্দোলনগুলোতে আর কি। আমরা তো আসলে সব প্রণোদিত হয়ে একটা ফ্যাসিস্ট সরানোর আন্দোলনে যুক্ত হয়েছি। তো সালাউদ্দিন ভাইরা যদি আমার মতন আপনার মতন জায়গাতেও যুক্ত থাকতেন, আমার মনে হয় তিনি বলতেন না যে এটা আসলে জরুরি নাই। ভাই সামনের নির্বাচন কেমন হবে মনে করতেছেন? আদৌ কি নির্বাচন হবে, আর হইলে এটাতে কেমন আশা করেন? নির্বাচনের রাজনীতি আসলে সবচেয়ে আনপ্রেডিক্টেবল এই ফুল উপমহাদেশই আর কি। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে 1970 সালে আমরা যদি ফিরে যাই, তো সেই সময় আপনার তৎকালীন গোয়েন্দা রিপোর্ট এবং নানান রিপোর্টে জুলফিকার আলী ভুট্টো মানে এত বেশি আত্মবিশ্বাসী ছিলেন যে সে জানতে যে হয়তো খালি ভোট হবে আর আমি প্রধানমন্ত্রী হব, যে কারণে উনি 54% জনগণের দেশ বাংলাদেশ, পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তান, উনি একজনও প্রার্থী দেন নাই। উনি মনে হচ্ছে দরকারই নেই, আমার এই 169 আসন আমার দরকার নাই, এর বাইরে 300 আসনের মধ্যে 169টা চলে গেলে আর থাকেই কয়টা। উনি ভাবছে যে এই কয়টা আমি পুরোটা পেয়ে যাবো, আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, এবং সমস্ত রিপোর্ট তাই ছিল। কিন্তু দেখেন অদ্ভুতভাবে সেটা হয় নাই, রেজাল্ট উল্টো চলে আসছে আর কি।
তো ঠিক এই জিনিসটা আমরা বারবার দেখি। শেখ মুজিবুর রহমান যখন 1973 সালে স্থানীয় সরকার ইলেকশন দেয়, ইউপি ইলেকশন, ভাবছিলেন যে আমরাই তো সব, কিন্তু বেসিক্যালি সেখানে কোনো আওয়ামী লীগ পাস করে না, ধুমায় সব একদম মুসলিম লীগের নেতারা ইউনিয়ন পরিষদে তখন বোধহয় প্রেসিডেন্ট বলা হয়তো ইউনিয়ন পরিষদে পাস করছিলেন, ফলে ওটাকে বন্ধ করতে হয়। সেম অবস্থা দ্বারা ডাকসু নির্বাচনও তাই, যে ডাকসু নির্বাচন সেখানে ভোটের বাক্স শেখ কামালকে জোর করে তুলে নিয়ে যেতে হয়, কারণ উনি পাস করতেন না, মানে ডাকসুর যে তৎকালীন সময়ের নেতারা আর কি। তো এটা আমরা আবার পরবর্তীতে দেখি, আবার ধরেন এরশাদ পিরিয়ডের শেষে 91 সালেও তাই দেখি যে আওয়ামী লীগের যে পরিমাণে বিশাল সারা দেশব্যাপী তাদের সংগঠন বিস্তৃত ছিল, সেখানে বিএনপি সংগঠন ছিল খুবই নাজুক। তো তাদের মানে খুব অ্যাটিটিউড ছিল যে ভোটটা হইলেই আমরা আবার ক্ষমতায় বসবো, কিন্তু ইতিহাস বলে ব্যাপারটা তা ঘটে নাই, বরং মানুষজন স্বতঃস্ফূর্তভাবে যা ভোট দিয়েছে হলো কি বিএনপিকে। হ্যাঁ, সেখানে আপনি একটা বিষয় যে নাজিম কামরান চৌধুরী, আমার খুব মনে আছেন যে ওনার বেশ কিছু প্রবন্ধে উনি দেখাইছিলেন যে আসলে কেন পাশ করবে, কিভাবে পাশ করবে। মারুফ কামাল সোহেলের সাথে আমার একদিন আলোচনায় উনি আমাকে বেশ অনেকগুলো ইনফো দিচ্ছিলেন এরকম আর কি, যে এই কারণে আসলে একটা ফ্রি ফেয়ার ভোট হলে বিএনপি ভোট পাবে বেশি। তো বিএনপির সর্বশেষ ফ্রি ফায়ার ভোট করার রেকর্ড হলো কি 2001 সালে, আর বেসিক্যালি এরপর আসলে ফ্রি ফায়ার ভোট হয়নি। 2008 সালে যে ভোটটা বলি সেটাও আসলে নানান রকমের পাল্টা অনেক কিছুর বেসিসে সেই ভোটটা হয়েছে। সেখানে আপনার আমাদের দেশের সামরিক বাহিনীর একটা প্রত্যক্ষ অবদান ছিল, সেখানে আমাদের সচিবালয়ের একটা মানে নানান কিছু মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল। তো ফলে সব মিলে সেটাও আসলে এক ধরনের নিয়ন্ত্রিত ভোট ছিল আর কি। আর 14 সাল থেকে তো মানে অবস্থায়, তো ফলে আমাদের দেশে সর্বশেষ ইলেকশন হয়েছে 24 বছর আগে, সর্বশেষ ফ্রি ফেয়ার ওপেন ভোট আর কি। 24 বছরের জল অনেক দূর করাইছে, অসংখ্য ভোট মানে মানুষজন মারা গেছেন ভোটাররা, এবং অসংখ্য নতুন ভোট তৈরি হয়েছে যারা জীবনে ভোটই দিতে পারে নাই, এই সংখ্যাটা অনেক বেশি। তো ফলে এই ভোটগুলো বিএনপির দিকে টার্ন করবে কি করবে না, এটা আসলে খুবই মানে আমি ইয়েভাবে বলছি যেটা কোনোভাবে প্রেডিক্ট করা যায় না। আমার কিছু কর্মী সমর্থক আছে, যেটা জুলফিকার আলী ভুট্টোর ছিল, যেটা শেখ হাসিনা ছিল 88 থেকে 91, এই কর্মী সমর্থকের জোরে যদি আমি মনে করি যে আমি নিশ্চিত প্রাইম মিনিস্টার হয়ে যাচ্ছি বা আমি সরকার গঠন করছি, এর চেয়ে বোকামি কিছু হইতে পারে না। কারণ ভোট সবসময় খুব নীরব বিপ্লব হয় আর কি। এদেশের জনগণ ভোট কেন দেয়, কাকে দেয়, এটা খুব মানে অদ্ভুত ব্যাপার। সে শক্তিকে সে কখনো এই দেশের জনগণ মানে শক্তিমত্তায় ভীত হয়ে সে কখনো ভোট দেয় না, সে প্রেম ভালোবাসার থেকে দেয় আর কি। তো ফলে বিএনপির যেরকম চিন্তাভাবনা যে আমরা বোধহয় ভোট অনেক পেয়ে যাব, এটা খুব অ্যালার্মিং। এবং অ্যালার্মিংয়ের একটা বিষয় আছে বলি যে ডাকসু এবং সিটি কর্পোরেশন, এই দুইটা হলো আমাদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দুইটা নিয়ামক যে পরবর্তী ভোট কেমন হবে। আপনি দেখেন 94 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মির্জা আব্বাস ভাই, উনি সাইকেল মার্কার প্রার্থী ছিলেন, অন দ্য আদার হ্যান্ড ছাতা মার্কা ছিলেন হানিফ সাহেব, নির্বাচন হেরে গেছিলেন। অর্থাৎ ওই নির্বাচনটাই ইন্ডিকেট করে যে পরে নির্বাচন ভালো করবেন না। আবার ঠিক একইভাবে আপনার ডাকসু নির্বাচনেও যখন আমানুল্লাহ আমানরা আপনার পাশ করে গেলেন ব্যাপক বিপুল ভোটে 7,500 ভোট পাইলেন, তো সেই নির্বাচনই আসলে মূলত পরবর্তী 91 নির্বাচন, জাতীয় নির্বাচনের ফল কী হবে ওইটা বোঝা গেছে আর কি। আমরা এই দুইটা নির্বাচন, অন্তত ডাকসু নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনকে মনে করি যে এটা আসলে দেশের জনগণের পালস। তো আমি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আমার দল এনসিপিকে তো অবশ্যই আমি একটা জিনিস বলবো যে জাতীয় নির্বাচনের আগে ডাকসু এবং সিটি কর্পোরেশন ঢাকার দুইটা সিটি ইলেকশন হয়ে যাক, তাহলে পরে দেশের জনগণের পালস, ভোটের পালসটা বোঝা যাবে। ওকে, আপনাদের পার্টি থেকে তো কিছু আসনের আলাপ আসতেছে, 80 আসনের কথা বলা হইতেছে। না, এটা একদমই বোগাস কথা। 80 আসন কার সাথে? আমরা এখনো নির্বাচন নিয়ে আমাদের কোনো, যেহেতু একটা রাজনৈতিক দল এবং আমরাও মানে রেভলিউশনের ভিতর দিয়ে উঠে আসছি, বাট আমরা তো গণতন্ত্রমুখী, তো ফলে ভোটের ভিতর দিয়ে আমরা গণতন্ত্র বা ভোটে চাই। কিন্তু আমরা এখনো মনে করি যে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এখনো প্রায় দিনই মারা যাচ্ছেন, এখনো প্রচুর আহত আছেন। এবং আপনি এজ এ বিপ্লবের একজন অংশ হিসেবে আপনি জানেন যে যারা আহত হয়েছেন এদের লাইফ মানে মোটামুটি হেল হয়ে যাওয়ার পর্যায়ে আছে আর কি, খুবই এটা অবস্থা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সমস্ত আইন কালা কানুনের বেসিসে শেখ হাসিনা বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করে রাখতে পারছিলেন, সেগুলো এখনো চেঞ্জ হয়নি, সংস্কার এখনো শেষ হয় নাই। খুবই মানে আশাবাদী যে পরপর 2বার মানে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এরকম একটা আইন অলরেডি মানে ঐক্যমত কমিশনে পাস হয়েছে। এরকম আরও অসংখ্য সংস্কার দরকার। তো এনসিপি মনে করে যে আগে সংস্কার এবং বিচার হওয়া দরকার, এবং এটা ফুলফিল হওয়ার পরে আমরা তখন নির্বাচনে যেতে চাই।
তো ফলে আমরা এখনো বিচার এবং সংস্কারের দাবিতে আছি। এই যে আমাদের রোড মার্চ, এটা কিন্তু বিচার এবং সংস্কারের দাবিতে, ইলেকশনের দাবিতে না কিন্তু, এবং জনগণ যুক্ত হচ্ছেন। তো ফলে 80 বা এরকম কোনো আসন যদি হয়ে থাকে, এটা আসলে একটা বাজারি আলাপ। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কার শেষে আমরা ভোটে যাব এবং আমরা সেখানে ইনশাল্লাহ 300 আসনেই জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবো। আচ্ছা ভাই, এটার কতটুকু সুযোগ আছে আমরা তো সময়ই দেখতে পাবো এটা, কিন্তু একটা আলাপ, যে আলাপটা এনসিপির দিকে আঙ্গুল তুলে বলা হয় যে সরকারের সমর্থনে এই পার্টিটা গড়ে উঠতেছে, এটা কিংস পার্টি, বা ধরেন একজন উপদেষ্টার একটা স্লিপ অফ টাং এর কথা শোনা যাচ্ছে যে সরকারি দল এটা এগুলা করতেছে না। তো আচ্ছা, আদৌ কতটা কিংস পার্টি আসলে? প্রথম কথা যে কিংস পার্টি ব্যাপারটা কি, যদি দেখি যে কিংস পার্টি হলো সেটাই, যেটা কিং, অর্থাৎ এটা হলো একটা মধ্যযুগ, মানে মিডিয়েভাল যুগের একটা টার্মস। মানে এটা হলো আপনার সামন্তবাদ এবং পুঁজিবাদের মাঝখানে যে সময়টা আর কি, এটা আমরা ফ্রান্স বা ওই অংশগুলো দেখি যে রাজা থাকেন, বাট সে সময় আবার একই সাথে অনেক রাজনৈতিক দলও থাকতো আর কি। তো রাজা তার শাসনকে প্রলম্বিত করার জন্য নানান ধরনের রাজনৈতিক দল তৈরি করতেন, যারা রাজাকে সেভ করতেন নানানভাবে আর কি। অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিশে যখন ডিসিশন মেক হতো, তারা রাজার পক্ষে অবস্থান নিতেন। তো এটা হলো কিংস পার্টি আর কি। তো এনসিপি কি? এনসিপি হলো একটা রেভলিউশনের ভিতরে উঠে আসে, একটা মানে সংগঠন, মানে একটা মানে শক্তি। তো সেই শক্তি কি করলেন যে আমরা প্রথমেই চাইলাম যে একটা জাতীয় সরকার হোক বা বিপ্লবী সরকার, মানে যেভাবে হোক আর কি, 5ই আগস্টে। কিন্তু ওই দিনই আমাদেরকে জানাতে হলো যে না, এরকম কিছু হবে না, তোমরা বরঞ্চ একটা 3 মাসের জন্য একটা তথ্য সরকার করো এবং ইলেকশন দিয়ে দাও। তো যেটা আসলে মানে বিপ্লবের একটা বড় মানে উৎসাহ, উদ্দীপনা বা আশা আকাঙ্ক্ষা, ওটা আসলে ওই দিনই ধরেন 60% ওই দিন নষ্ট হয়ে যায়, মানে এই ঘোষণার মধ্য দিয়ে আর কি। তো ফলে তৎকালীন সময় যারা আসলে বিপ্লবকে নেতৃত্ব দিচ্ছে, তাদের হাতে আসলে খুব বেশি অপশন ছিল না। তারা তখন যেটা করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তখন ফ্রান্সে ছিলেন, তাকে মানে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানায় যে ঠিক আছে, কারণ তারা মানে বিপ্লব সংগঠিত করছে, কিন্তু তারা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল, যে একটা রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান হয়ে ওঠার মতো যে ক্যাপাবিলিটি, সেটা তারা এখন অর্জন করে নেই। তো ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতে অনেকটা তারা দায়িত্বভার, যেহেতু তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজনমান্যই লোক ছিলেন, সেটা দেশের সমস্ত জনগণের মধ্যে আর কি। ইউনূস সাহেবের কাছে সর্বজনমান্য হিসাবে তাকে ক্ষমতা আমরা হস্তান্তর করা হয়। তো দেখেন, এখানে কিন্তু ইউনূস সাহেব কিন্তু এনসিপি গঠন করে নাই, বা এনসিপির যে একটা শক্তিটাকে গঠন করে নাই। সেই শক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার বা যেটা প্রধানমন্ত্রী সমমর্যাদার, এটা তৈরি করছে। তো এনসিপি আসলে কিংস পার্টি হওয়ার কোনো কারণ নাই। কিংস পার্টির একটা বড় বিষয় হচ্ছে, বা ওই যে উপদেশটা ভুল করে স্লিপ অফ টাং আপনি বললেন যে সরকারি দল, আমাদের যে বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ডের সরকারি দলের কিছু লক্ষণ থাকে। সেটা কি জিনিস? যে টেম্পো স্ট্যান্ডার্ড চাঁদারা কে যা পায়, ফুটপাতের যে চাঁদাগুলো কে পায়, বিভিন্ন হাট বাজার এইটার ইজারা কে নেয়, বিভিন্ন কিছু কে কত করে। হ্যাঁ, তো আপনি দেখেন যে আপনি বাংলাদেশে ঢাকা শহরে দেখি আমরা, আপনি একটা টেম্পো স্ট্যান্ড পাবেন না যে এনসিপি সেটার ইজারদার, সেখান থেকে টাকা চাঁদা তুলে। আপনি কারণ বাজার যান, আপনি একজন মানে পাবেন না যে এই ব্যবসায়ী মানে এনসিপিকে চাঁদা দেয়, কোনো জায়গাতে না। এই যে লাস্ট কোরবানির হাট গেল, 17টা হাট হয়েছে, একটা হাটের ইজারাদারও এনসিপি ছিলেন না। কারা ছিলেন? তো একটা কে সরকারে আছেন, যেহেতু এটা এই মুহূর্তে যেহেতু একটা অ্যাডভাইজারি গভর্নমেন্ট আছে, তো তারপরে যদি আমরা মনে করি যে কে আসলে পাওয়ারটা হোল্ড করে, তো এটা বোঝার জন্য আপনাকে এই সমস্ত টার্মসে আসতে হবে। যে গাবতলীতে যখন একটা গরুর ট্রাক ঢোকে বা একটা যাত্রীবাহী বাস ঢোকে, সে পথে 13টা জায়গায় চাঁদা দেয়। তো মানে পঞ্চগড় থেকে যে রওনা দেয়, এটা আমরা মিডিয়াতে দেখছি। এই 13টা ব্যক্তি কারা, তারা কোন দল করে? ওই দলটা হলো সরকারি দল। আপনি কোনোভাবে পাবেন না এখানে এনসিপির কেউ যুক্ত আছে। তো ফলে সরকারি দলের এনসিপি হওয়ার কোনো কারণ নাই। যদি আপনি দেখাতে পারেন আপনি বা যে কেউ, তাহলে আমরা হয়তো আরেকবার ডিসকাশনে বসবো করা যাচ্ছে কিনা। তাহলে ভাই আচ্ছা, যদি এটা মাইনাও নেই, তো এই ধরেন এত 10টা মাস হয়ে গেল, আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা একটা স্বাভাবিক জায়গায় কেন যেতে পারতেছি না? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে শেখ হাসিনা ধরেন সে যে 17 বছর ফ্যাসিস্ট শাসন কায়েম করছে, তার একটা বড় মানে পার্ট ছিল এই পুলিশ, মানে আইন শৃঙ্খলা বাহিনী। এদেরকে সে নানা মানে সবাইকে না, এটা উপর লেভেল, মানে ইনফ্যাক্ট এটা যেহেতু একটা বাহিনী, এটা যেহেতু চেইন অফ কমান্ডে চলে, আপনার একদম কনস্টেবলকেও খুব বেশি আপনার তেলানো দরকার নাই। আপনি উপর লেভেলে যারা কমান্ডিং যে ফিগারগুলো, সেখানে আপনি যদি
তাদেরকে পকেটে নিয়ে আসতে পারেন, বাকি ফুল বাহিনী পকেটে চলে আসে। যে দেখেন যে পুলিশ প্রধান আব্দুল আল মামুন সাহেব উনি রাত সাক্ষী হতে রাজি হয়েছেন। তো শেখ হাসিনা যে কাজটা করছেন যে পুরো পুলিশ বাহিনীকে এক ধরনের একটা করাপ্টেড বাহিনীতে পরিণত করছিলেন নানানভাবে, নানান কিছুতে। তো ফলে এই গত 1 বছরেও পুলিশ বাহিনী মানে পুলিশের বিভিন্ন সদস্যরাও নৈতিকভাবেই এখন পর্যন্ত তারা স্ট্রং হয়ে ওঠে নাই। আমার বাসা মিরপুর অরিজিনাল 10, আপনি বোধহয় অধিকারী মানুষ, মানে ঢাকা শহরে এখন লাখ লাখ অটোরিকশা চলে। আপনি দেখবেন যে কোনো অটোরিকশাকে ধমক দেওয়ার সাহস এখনও আজকে 1 বছর পরও কোনো পুলিশের হয়ে ওঠে নাই। মানে আগে ধরেন পুলিশ মানে বাঁশি বাজাইছে কি বাজায় নাই, রিক্সাওয়ালারা ঝেড়ে পিটে দেব মানে না যাওয়া যাবে না। এখন হয়েছে যে রিক্সাওয়ালারা তাকে ধমক দিচ্ছে। ওকে, আমি রিক্সাওয়ালা বলে তাকে আমি নেগলেক্ট করছি না, সেও আমার পার্ট, সে কিন্তু সে এত ক্ষমতাবান হয়ে উঠলে কেমন, কারণ সে বিপ্লবে অংশ নিয়েছে এই রিক্সাওয়ালারা। অন দ্য আদার হ্যান্ড এই পুলিশ বাহিনী তারা বিপ্লবে একটা প্রতিক্রিয়াশীল আচরণ করছে এবং ফলে তারা কিন্তু এখনও পর্যন্ত তারা ডিমোরালাইজড হয়ে আছে আর কি। তো এটা একটা বড় কারণ যে কোনোভাবেই আপনার মানে পুলিশ বাহিনীর যে নৈতিক অবস্থান শক্ত না, ফলে সে অনেক কিছু সে করে উঠতে পারতেছে না আর কি। আপনি দেখেন যে আজকেও মানে পেপারে দেখলাম যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানী তার ভাই আগস্টের 5 তারিখ থেকে মানে এখন পর্যন্ত সে আর বাহিনীতে যোগদান করে নাই, এবং তার মতো নাকি আরো 17 জন আছে আর কি, মানে ওই এসপি ওই লেভেলে আর কি। অর্থাৎ তারা পলাতক কেন, যে বিষয়টা জানে যে তারা আসলে আমরা মানে নৈতিকভাবে নাই আর কি। তো ফলে আইন শৃঙ্খলা তো রক্ষাকারী বাহিনী, সেই বাহিনীটি আসলে খুব লেজেগোবরে একটা অবস্থায় আছে। তো আমি এখানে এই জন্য আমাদের মানে চিফ অ্যাডভাইজার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা আবেদন বা প্রথমে বোধহয় ছিল যে এই বাহিনীটাকে ঢেলে সাজানো। বাংলাদেশের বেকার লোকজনের সংখ্যা খুব মানে কম না, হিউজ। চাইলে আমরা 3-4-6 মাসের মধ্যেই নতুন লোকজন নেওয়া সম্ভব হয়। এবং যেটা হয় যে আমরা বিডিআর ক্ষেত্রে যেটা দেখছি, বিডিআর বিদ্রোহের পরে তাদের নাম চেঞ্জ, তাদের পোশাক চেঞ্জ, মানে এটা হচ্ছে কি এক ধরনের তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তন করা আর কি। তো পুলিশেরও যেটা এখনও পুলিশের মনোগ্রামে নৌকা হইল গিয়ে তাদের মার্কা, সেগুলোকে পরিবর্তন করে এবং নতুন নিয়োগের ভিতর দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে, এর বাইরে সম্ভব না। আরেকটা বিষয় ভাই যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে খুব আলোচিত, সেটা হচ্ছে বিচার প্রসঙ্গ। যে ধরেন আমরা এখন দেখতেছি এমন কোনো আন্তর্জাতিক মিডিয়া নাই সম্ভবত যে আসলে শেখ হাসিনার অপকর্মের উপরে খুবই শক্তিশালী ডকুমেন্ট হাজির করতেছে না। আমরা একদম জাতিসংঘ একেবারে শুরুতেই একটা খুবই ইন্টেন্সিভ এবং ভালো তথ্য প্রমাণ সমৃদ্ধ ডকুমেন্ট প্রকাশ করলো। আমরা দেখলাম নিজেই নির্দেশ দিচ্ছে গুলি চালানোর। হ্যাঁ, বিবিসি যে রিসেন্ট ডকুমেন্টারিটা করলো, আল জাজিরা করলো, সিএনএন, ইকোনমিস্ট, হু নট, তাদের অর্থনৈতিক দুর্নীতি সংক্রান্ত আলাপ, অনেক কিছু। কিন্তু এত শক্তিশালী ডকুমেন্ট থাকার পরেও আমাদের এখানে কি বিচার প্রক্রিয়াটা প্রলম্বিত হওয়ার কোনো আশঙ্কা দেখতেছেন? আমরা কি আবার আগের বৃত্তে ঢুকে যাওয়ার সুযোগ আছে? এই বিচার কি বাংলাদেশের মানুষ দেখতে পারবে? আমি আশাবাদী, কিন্তু আসলে আমার আশাটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে জানি না। যেমন আজকে 1 বছর নিয়ার অ্যাবাউট হয়ে গেছে, জুলাইয়ের আজকে 14 তারিখ, নিয়ার অ্যাবাউট 1 বছর। তো এখানে যে বললেন যে বিবিসি একদম একটা অথেন্টিক মানে নির্দেশনা দিলেন। ইভেন আমরা টেলিভিশনেও দেখছি যে এখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পুলিশ বাহিনী এসে বলতেছে যে স্যার গুলি করি একটাই মরে, আর যায় না কেউ। মানে খুব ওপেন ব্যাপার, সে গুলি করতেছে, মারা যাচ্ছে। কারা মারা যাচ্ছে? সে কি সন্ত্রাসী? সন্ত্রাসী হলেও তো আপনি মারতে পারেন না। আর এরা তো একদম ইনোসেন্ট বাচ্চা, স্কুল কলেজ ভার্সিটির পুরো ছেলেপেলে, তো গুলি করে মেরে ফেলতেছেন। তো এরকম শক্ত এভিডেন্স থাকার পরেও এই 1 বছর পরেও কারো কোনো মানে এখন পর্যন্ত কোনো বিচারের রায় হয় নাই। শেখ হাসিনাকে 6 মাসে একটা রায় দিচ্ছে, কী কারণে? সে আদালত অবমাননা করছে। খুব হাস্যকর। মানে এটা মানে আমি ঠিক জানি না যে আমাদের বিচার বিভাগ এখন বিচার বিভাগে কারা বসে আছেন, মানে এগুলো করে আসলে এক ধরনের এই বিচারটাকে আসলে কোশ্চেনের মুখে ফেলে দেওয়া আর কি। আমি বলছি না যে আদালত অবমাননা করলে তার বিচার করা যাবে না, অবশ্যই সেটা জরুরি, কিন্তু তার চেয়ে তো জরুরি তো একদম মানে খুনের চাইতে তো এটা বেশি মানে ইম্পর্টেন্ট না। এবং আপনার সাথে খুন, গুম, হত্যা, আয়নাঘরকে আমরা দেখলাম, জিয়াউল হাসানের বক্তব্য, মানে সব কিছু আমরা পাইলাম, অথচ 1 বছরেও আমরা একটা বিচার রায় হলো না। না হলো শেখ হাসিনার, না হলো এই স্বরাষ্ট্রমন্ত্রী, না হলো জিয়াউল হাসান, কোনো জায়গাতে না। আমি মনে করতেছি যে এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এই জায়গাতে। ইন্টারিম সরকারের বেশ কিছু সফলতা আছে, তারা ফাইন্যান্সিয়াল সেক্টর মানে ব্যাংক, বিমা ধসে পড়ছিলেন, সেখানে ভালো কাজ করছে শুনলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ যে এখানে যা হওয়ার কথা ছিল, যেহেতু অনেক পুলিশও এখনও ঠিক অ্যাক্টিভ না, কাজ করে না, তারপরে মোটামুটি মানে
গতানুগতিকভাবেই যেটুকু শৃঙ্খলা নষ্ট হয় সেদিকেই আছে। তো মোটামুটি অনেক জায়গাতেই আমি ইন্টারিম সরকারকে এক ধরনের পাশমার্ক দেব। তারা জনগণের যে বাজার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম মোটামুটি ঠিক আছেন, তো সব কিছু ওকে ফাইন। কিন্তু সবচেয়ে বড় জায়গাতে ব্যর্থতা এখানে, তারা বিচারের জায়গায় আনতে পারে নাই। তার ফলে ইন্টারিম সরকারকে এদিকে খুব বেশি মনোযোগী হওয়া উচিত, বিচার প্রক্রিয়াটা শুরু করা উচিত এবং দৃষ্টান্তমূলক আইনের শাসন স্থাপন করা দরকার। সাগর ভাই, আমরা মোটামুটি আজকের আলাপ একটু গুছিয়ে আনতে হবে, আমাদের একটা সময়ের লিমিটেশনও আছে। তো একদম শেষে এসে আপনি দেখলাম যে এনসিপির পদযাত্রার সাথে অংশ নিচ্ছেন, বিভিন্ন জেলায় জেলায় আপনার ছবি দেখতে পাচ্ছি। কেমন দেখতেছেন, কেমন আশাবাদী হইতে পারতেছেন মানুষের কাছ থেকে? মানে এখন পর্যন্ত এনসিপি হলো মানে একটা সমর্থক নির্ভর দল এখন পর্যন্ত আর কি। কারণ আমাদের মানে খুব অল্প সময়, 4 মাস হয় নাই বয়স, তো বুঝতেই পারতেছেন যে কেন্দ্রীয় কমিটিও এখন কিছুটা অগোছালো, বিভিন্ন জেলা পর্যায়ের কমিটিগুলো অগোছালো। মানে আমাদের মানে নেতাকর্মীর সংখ্যা খুব বেশি না, কিন্তু সেই তুলনায় আমাদের যে জনসমর্থন মানে এটা আনবিলিভেবল। মানে এবং এটা দিনকে দিন বাড়তেছে। প্রথম 2-3 দিন আমরা যখন রংপুরে গেলাম, রংপুর এটা অনেক বড় জেলা, তো সেখানে যা হয়েছে দেখা গেছে তার সাথে কুড়িগ্রামে বেশি হয়ে গেছে, অথচ কুড়িগ্রাম কিন্তু রংপুরের তুলনায় সব দিক থেকেই খুবই ছোট। জয়পুরহাট যেটা আসলে মানুষের যে একটা আলাদা জেলা, অনেকে হয়তো ভুলেও যায়, বগুড়ার একদম পেটে, ছোট্ট একটা জায়গা, জেলা, 2টা মাত্র সংসদীয় আসন, সেখানে আপনার না হলেও 20,000 লোক জমায়েত হয়ে গেছে। মানে এটা আমার চোখের দেখা, আমার চোখে বলে, কিন্তু এত লোক মানে কান্ট ইমাজিন। এই যে বগুড়াতে আর কি, আমি যখন আমরা বগুড়াতে ঢুকি তখন রাত বাজে প্রায় 1:30টা। তো মহাস্থানগড়ে রাতই একটার সময়ও প্রায় 400-500 লোকজন বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে যে আমাদেরকে রিসিভ করবে, আমাদের কথা। এখানে একটা ছোট পথসভার কথা ছিল রাত 1টার সময়। আমি এটা দেখে মানে খুবই মানে আনন্দিত, এবং আমি দেশের জনগণকে মনে করি যে হ্যাঁ, তারা রাইট, মানে তারা ভুল বোঝেন আর কি, যে রাত 1টার সময়ও এনসিপিকে 400-500 লোকজন দাঁড়ায় থাকা বগুড়ার মতো একটা জায়গায়, এটা একটা অদ্ভুত পাওনা। এবং একের পর এক সব জেলা আপনারা দেখতেছেন যে বাড়তেছে। হ্যাঁ, প্রচুর অপপ্রচার চালাচ্ছেন। হয়তো এখানে পতিত যে স্বৈরাচার, তারা এখানে নানানভাবে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে, তাদের ইনভেস্ট আছে। বাট এগুলোকে উপেক্ষা করেও জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, এতে আমি খুবই অভিভূত এবং আমি আশাবাদী। আমরা আসলে আশা রাখতে চাই, দেখা যাক সামনের দিনে বাংলাদেশের রাজনীতি কোন পথে যায়। সাগর ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আবার আমরা এই অনুষ্ঠানে আপনাকে পাবো ইনশাল্লাহ। আমাকে যখন ডাকবেন, এনসিপি সবার সাথে আছে, এনসিপি ভালো মিডিয়ার সাথেও আছে।